নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রীতলি মোদক। আজকের এই ওয়েবিনারে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হোয়াট গুড ডাজ বিং গুড ডু, একটি গভীর ও মননশীল প্রশ্ন যা আমাদের নৈতিকতা, মানবিকতা এবং জীবনের প্রকৃত মূল্যবোধ নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করে। বর্তমান সময়ে যেখানে সাফল্যের সংজ্ঞা প্রায় বস্তুগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ, সেখানে ভালো হওয়ার প্রকৃত তাৎপর্য ও তার প্রভাব নিয়ে এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের সম্মানিত বক্তা ডক্টর শুভঙ্কর ঘোষ রায়চৌধুরী, যিনি রায়দিঘি কলেজে ইংরেজি বিভাগের একজন বিশিষ্ট অধ্যাপক। তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের পোস্ট ডক্টর ফেলো হিসাবে যুক্ত রয়েছেন। তার গবেষণা, চিন্তাধারা এবং মানবিক মূল্যবোধের ওপর গভীর দৃষ্টিভঙ্গি এই আলোচনাকে আরো সমৃদ্ধ করবে বলে আমরা আশাবাদী। তার অভিজ্ঞতা ও প্রজ্ঞার আলোকে আমরা আজকের বিষয়টি নতুনভাবে উপলব্ধি করতে পারবো। আর দেরি না করে আমি ডক্টর শুভঙ্কর ঘোষ রায়চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। সবাইকে নমস্কার। আমাদের আজকের আলোচনার নামকরণ আমরা করেছি নিদ্রিত ভারত জাগে। খুব সহজেই আমাদের মনে পড়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত ভাগ্য বিধাতা কবিতার একদম শেষ পংক্তিগুলি, যে তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা। সেই সূত্র ধরে আজ যেন আমরা পরোক্ষভাবে স্বামী বিবেকানন্দকেই তৎকালীন ভারতের ভাগ্যের বিধানকর্তা রূপে দেখছি। অবশ্য আমরা যারা স্বামীজিকে নিয়ে কম বেশি পড়ছি, তারা অবশ্যই বুঝতে পারবো যে এই শিরোনামটি আমার মস্তিষ্ক প্রসূত একদমই নয়, কোনোভাবেই নয়। স্বামী গম্ভীরানন্দ তার যুগনায়ক বিবেকানন্দ বইতে স্বামীজির জীবনের এই বিশেষ অধ্যায় নিয়ে যে চ্যাপ্টারটা লিখেছিলেন, বিশেষত কলম্বোয় তার অভ্যর্থনা এবং সম্ভাষণ বিষয়ে, তার শিরোনাম মহারাজ দিয়েছিলেন নিদ্রিত ভারত জাগে। বলাই বাহুল্য আমি সেই শিরোনামটি এখানে ব্যবহার করেছি মাত্র। তবে কলম্বোর ক্ষেত্রে আমি ঠিক ব্যবহার করিনি, কারণ কলম্বোর সম্ভাষণ নিয়ে আমরা গত প্রায় দুটো সেশন ধরে কথা বলেছি। আমি শিরোনামটা ব্যবহার করেছি রামনাদে স্বামীজি প্রদত্ত যে সম্ভাষণ তার ক্ষেত্রে। কলম্বো এবং রামনাদের মধ্যে কিন্তু আরো তিনটি সম্ভাষণ স্বামীজির হয়ে গিয়েছিল। একটি জাফনায় বেদান্ত নিয়ে, বেদান্ত বিষয়, একটি পাম্বানে, এবং আরেকটি রামেশ্বরম মন্দিরের ভিতরে পূজারীদের উপস্থিতিতে, যেটি খুব বহুল পরিচিত, বিখ্যাত অন রিয়েল ওয়ার্শিপ এই নামে, যেখানে স্বামীজি প্রথম একেবারে প্রকাশ্যে শিব জ্ঞানে জীব সেবার কথা বলছেন আমাদের। এই বক্তৃতাগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব সময় মতো। কলম্বোর পর এই যে রামনাদের বক্তৃতায় চলে এলাম, সেটা চলে আসার একটা কারণ আছে। শেষ যে তিনটে সম্ভাষণ কথা উল্লেখ করলাম এক্ষুনি, সেগুলো নানা বিষয়ে কথা বলছে, এবং তারপর এই রামনাদের সম্ভাষণে স্বামীজি কিন্তু ফিরে আসছেন আবার সেই ভারতের কথায়, অর্থাৎ ভারতবর্ষের যে বৈশিষ্ট্য তার কথায়। আমাদের বিগত দুটি আলোচনা সভার কেন্দ্রীয় বিষয় ছিল ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়া। ভারতকে স্বামীজি কি চোখে দেখছেন এবং কেন সেভাবে দেখা প্রয়োজন, সেভাবে দেখলে ভারতেরই বা কি এবং আমাদেরই বা কি, এইসব নিয়ে কথা বলছিলাম। আমরা রামনাদের ক্ষেত্রেও ওই একই সূত্র ধরে আবার আমাদের আলোচনা আজকে শুরু করতে চলেছি। রামনাদের যে বক্তৃতা, তার একদম শুরুতেই স্বামীজি কিছু কথা বলছেন। প্রথমে আমরা কথাটা দেখি। একদম শুরু হচ্ছে এই কথা দিয়ে, "The longest night seems to be passing away. The sorest trouble
seems to be coming to an end at last. The seeming corpse appears to be awaking, and a voice is coming to us. A voice is coming unto us, gentle, firm, and yet unmistakable in its utterances, and is gaining volume as days pass by. And behold, the sleeper is awakening. Like a breeze from the Himalayas, it is bringing life into the almost dead bones and muscles. The lethargy is passing away. The only the blind cannot see, or the perverted will not see, that she is awakening. This motherland of ours, from her deep, long sleep, none can resist her anymore. Never is she going to sleep anymore. No outward powers can hold her back anymore. For the infinite giant is rising to her feet. এই কথাগুলো দিয়ে রামনাদের বক্তৃতা, রামনাদের সম্ভাষণ স্বামীজি শুরু করছেন। প্রায় অ্যাড্রিনালিন হ্রাস হয়ে যাওয়ার মতো কিছু কথা। ঘুম ভেঙে জেগে ওঠার কথা বলছেন। কে জেগে উঠছে? ভারতবর্ষ, আমাদের মাতৃভূমি। বহু যুগের অজ্ঞানতা এবং অলসতার যে ঘুম, সেই ঘুম ত্যাগ করে এবার সে জেগে উঠছে যেন আস্তে আস্তে, বিবেকানন্দ দেখতে পাচ্ছেন। এই যে উদ্ধৃতি যেটা পড়লাম এক্ষুনি, এটির কারণেই আমি আজকের আলোচনার এই নামকরণ করার কথা ভাবলাম। রবীন্দ্রনাথ 1911 সালে নিদ্রিত ভারত জাগে কথাটি লিখেছিলেন, আর 1897 সালে স্বামীজি সেই নিদ্রিত ভারতের জেগে ওঠার দৃশ্যটা যেন আমাদের সামনে বর্ণনা করছেন। কিসের জোরে জেগে উঠছে ভারত, বা জেগে উঠে তার কি করণীয়, আমরা কিভাবে তার এই জাগরণের শরিক হতে পারি, এগুলোই আমাদের আজকের আলোচ্য বিষয়। একবার চট করে যদি আমরা ওই সময়ের ইতিহাসটা দেখে নিই, তাহলে আমাদের পুরো জিনিসটা লোকেট করে এগোতে একটু সুবিধা হবে। যে 1897-এ 15ই জানুয়ারি আমরা বলেছিলাম কলম্বোয় পা রাখলেন স্বামীজি। আর তারপরে আরো যে 2-3টে জায়গার কথা বললাম, জাফনা, পাম্বান, রামেশ্বরম, এগুলো পেরিয়ে 29শে জানুয়ারি পাম্বান থেকে বিকেল 4টে নাগাদ নৌকো করে স্বামীজি তার শিষ্য বন্ধু সবার সঙ্গে সন্ধেবেলা 6টার আশেপাশে রামনাদে গিয়ে পৌঁছচ্ছেন। ইতিমধ্যেই তার যে ওই রামেশ্বরম মন্দিরে বক্তৃতা, যেখানে শিব জ্ঞানে জীব সেবার কথা খুব জোরের সঙ্গে স্বামীজি বলছেন যে সত্যিকারের শিব পূজা হচ্ছে জীবের মধ্যে শিবকে দেখা এবং তার সেবা, সেটা এমন ভাবে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল সেই কথা, এমন ভাবে ইনফ্লুয়েন্সড হয়েছিলেন এই রামনাদের রাজা ভাস্কর সেতুপতি, যে ওই রামেশ্বরমের বক্তৃতার পর তিনি আলাদাভাবে, তখনও স্বামীজি কিন্তু আসেননি রামনাদে, রামনাদের রাজা সেই এই উপলক্ষে দরিদ্রদের খাইয়েছিলেন এবং মুক্ত হস্তে তিনি বস্ত্র দান করেছিলেন, আমরা জানতে পারি। তা রামনাদে ওই 29শে জানুয়ারি স্বামীজি যেখানে নেমেছিলেন, সেখান থেকে যেখানে গিয়ে উনি থাকলেন আর কি, যেখানে যে বাড়িটিতে উঠলেন, শঙ্কর বিলাস ভবন সেই বাড়ির নাম। এই পুরো পথটা, অর্থাৎ রামনাদে নামার পর থেকে শঙ্কর বিলাস ভবন যাওয়া অবধি এই পথটা স্বামীজিকে নিয়ে যাওয়া হয়েছিল গাড়িতে আর পালকিতে করে। আর রাজা, রামনাদের রাজা যার কথা এক্ষুনি বললাম, তিনি কিন্তু পায়ে হেঁটে গিয়েছিলেন পুরো পথটা। স্বামীজির প্রতি তার শ্রদ্ধা এমন জায়গায় ছিল যে তিনি নিজে কোনো আহ বাহনে ওঠেননি, পদব্রজে যান। শঙ্কর বিলাস ভবনে পৌঁছানোর পর স্বামীজির যখন আহ অভ্যর্থনা হয়, সেই অভ্যর্থনায় রাজা দুটি কথা বলেছিলেন স্বামীজির উদ্দেশ্যে। প্রথমে তিনি স্বামীজিকে
ভারতের সবচেয়ে প্রিয় সন্তান, এই বলে অভিনন্দন জানান। আর তার সঙ্গে একথাও বলেন যে স্বামীজি যেন সেই পুরুষ যিনি যুগে যুগে অবতীর্ণ হন যখন ধর্ম বিনষ্ট হওয়ার উপক্রম হয়। আমরা খুব সহজেই আহ গীতার সেই শ্লোকের কথা মনে করতে পারি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। সেই সূত্র ধরেই যেন রাজা এই কথা বলছেন, স্বামীজি যেন আবার অবতীর্ণ হয়েছেন এই প্রাচীন ভারতীয় বেদান্ত ধর্মকে তার বিনষ্ট ভ্রষ্ট হওয়ার পথ থেকে রক্ষা করতে। এরপর স্বামীজি ভাষণ দেন, তিনি কি বলেন তা আমাদের আলোচ্য বিষয় আজকে। শুধু এটুকু বলে রাখি যে বক্তৃতার শেষে রামনাদের রাজা ঘোষণা করেছিলেন যে পাম্বানে, অর্থাৎ যেখানে স্বামীজি প্রথম পদার্পণ করেন, সেই জায়গাটায় তিনি একটি স্মারক স্তম্ভ নির্মাণ করবেন এবং নির্মাণ করাও হয়েছিল। যদিও আহ, এখন সেই স্তম্ভটি আর দেখতে পাওয়া যায় না, মনে করা হয় সেটা সমুদ্র গর্ভে চলে গেছে। 2010-এ তার জায়গায় একটি অন্য মেমোরিয়াল স্ট্যাচু সেখানে বসানো হয়। আচ্ছা, এবার আমরা আমাদের সরাসরি আলোচনার জায়গায় চলে আসি। রামনাদে যখন স্বামীজি কথা বলতে উঠছেন, বেশ কয়েকটি বিষয় আলোচনা করছেন। আমরা একে একে প্রত্যেকটি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব যতটা করে হয়। আহ, আমাদের আগের দিনের আলোচনার সূত্র টেনেই বলি যে ভারতের যে অস্তিত্ব, জাতীয় জীবন, তার কেন্দ্রবিন্দু যে ধর্ম, এবং ধর্ম কি স্বামীজির কাছে, সে কথা আমরা আগেই কিছুটা জেনে এসেছি। এইবার স্বামীজি আরো একটা ধাপ এগিয়ে বলছেন যে ভারত যদি নিজের ধর্ম থেকে বিচ্যুত হয়, তাহলে যতই অর্থের আগমন ঘটুক না কেন এই দেশে, দেশের প্রতিটা ঘরে, তাতেও কিন্তু ভারতের শেষ রক্ষা হবে না। অর্থ দিয়ে একটি উজ্জ্বল সুরক্ষিত ভবিষ্যৎ কেনা যায় না, আজকের ভাষায় বলতে গেলে তাই। স্বামীজি সেই কথা দিয়ে শুরু করছেন। স্বামীজির কথাটা বলছেন, আমি একবার পড়ি। রিলিজিয়ন and religion alone is the life of India. And when that goes, India will die. In spite of politics, in spite of social reforms, in spite of Kubera's wealth poured upon the head of every one of her children, কুবেরের সমস্ত ধন যদি ভারতের প্রত্যেক সন্তানের মাথায় উপুড় করে ঢেলে দেওয়া হয়, তা সত্ত্বেও ভারত থাকবে না যদি তার এই আদর্শের খুঁটিটা নড়ে যায়, যদি তার এই যা তাকে ধারণ করে আছে অর্থাৎ ধর্ম, তা যদি বিনষ্ট হয়, সেখান থেকে সে যদি ভ্রষ্ট হয়। ভারতকে আবার স্বামীজি ডিফাইন করছেন, দিস ইজ দ্য মাদারল্যান্ড অফ ফিলোসফি, অফ স্পিরিচুয়ালিটি অ্যান্ড অফ এথিক্স, অফ সুইটনেস, জেন্টলনেস অ্যান্ড লাভ। These still exist, and my experience of the world leads me to stand on firm ground and make the bold statement that India is still the first and foremost of all the nations of the world in these respects. এই কথাটা আমরা আগের আলোচনাতেও বলেছিলাম যে যখন সবাই মুখিয়ে আছে স্বামীজির কাছে বিদেশের গল্প শুনবে বলে, যে স্বামীজি হয়তো এই কথাই বলবেন যে আহ, আমেরিকা আমাদের দেশের থেকে কতটা উন্নত, কতটা তাতে সুখ সচ্ছলতা, কত ভালো তিনি সময় কাটিয়েছেন, এই দেশ কি সাংঘাতিক একটা আহ দুর্দশাগ্রস্ত, দুর্দশাপ্রাপ্ত দেশ। স্বামীজি সেখানেই এমন একটা কথা বলছেন যে বিদেশের স্তুতি গাওয়া তো দূরস্থান, ভারতকে তিনি যেন ওই তার যে একটা অচেতন অবস্থা, সেই স্লাম্বার থেকে তিনি টেনে তুলছেন ভারতকে। এবং কিভাবে তুলছেন? নট থ্রু ক্রিটিসিজম, বাট থ্রু প্রেজ, থ্রু অপটিমিজম, থ্রু হোপ, এর মধ্যে দিয়ে তিনি তুলছেন ভারতকে। তিনি ডিফাইন করলেন কয়েকটা শব্দের মধ্যে দিয়ে, ফিলোসফি,
It's the land of motherland of philosophy, motherland of spirituality, ethics, sweetness, gentleness, love। এই প্রত্যেকটা হচ্ছে ভারতের ধর্ম। আবারও মানে কথা বলে বলে বলা শেষ করা যায় না, কারণ প্রতিবারই আমরা নানা রকম তাকে চক্রে চারপাশে যা দেখি তার থেকে ভুলে যাই যে ধর্ম বলতে এখানে স্বামীজি কি বোঝাতে চাইছেন, এথিক্যাল এন্ড মরাল প্রিন্সিপলস। স্বামীজি আরো বলছেন যে ভারতীয় মন ঠিক বস্তুবাদী নয়, এবং বড় একটা সে বস্তুবাদী হতেও চায় না, বরং সে অনেক বেশি ধার্মিক এবং ধর্ম সম্বন্ধে ভারতের অতি সাধারণ একজন কৃষকও যা জানতে পারেন বা জানেন, বিশ্বের বড় বড় দার্শনিকেরাও কিন্তু তত জানেন না। কথাটা খুব অড শোনাতে পারে, স্বামীজির কথাই উদ্ধৃত করছি এখানে। বলছেন, let others talk of politics, of the glory of acquisition of immense wealth poured in by trade, of the power and spread of commercialism, of the glorious fountain of physical liberty, but these the Hindu mind does not understand and does not want to understand. Touch him on spirituality, on religion, on God, on the soul, on the infinite, on spiritual freedom, and I assure you, the lowest peasant in India is better informed on these subjects than many a so-called philosopher in other lands. এখানে কিন্তু আবারও বলি, ধর্ম বলতে ধর্মের বড় বড় তত্ত্বের কথা হচ্ছে না, বা স্বামীজিও সেই কথাগুলোকে রেফার করছে না। সেসব পণ্ডিতেরা জানতেই পারেন, এবং খুব স্বাভাবিকভাবেই একজন কৃষক তা হয়তো জানবেন না, এটা ধরে নেওয়াই যায়। কিন্তু প্র্যাকটিক্যালি ধর্মের যে এসেন্স, যে এসেন্সকে কাজে লাগানো সম্ভব প্রাত্যহিক জীবনে, সেখানে অনেক বড় বড় জ্ঞানীও কিন্তু ব্যর্থ হয়ে যান। অথচ আমরা যদি একটা ছবি নিজেদের মনে কল্পনা করি যে একজন কৃষক মাঠে চাষ করছেন, ফসল রোপণ করছেন বা ফসল তুলছেন, এবং তুলতে তুলতে ভাবছেন যে আমি কিন্তু আমার স্বধর্ম পালন করছি। এই কথাটা যদি একজন কৃষক ভাবেন, তার আসল অর্থটা কি? যে তার কাজের প্রতি তার নিজের কর্তব্যবোধ আছে, দায়িত্ববোধ আছে, তিনি কাজটির প্রতি ডেডিকেটেড। তাই কেবলমাত্র লাভ ক্ষতির দ্বারা প্রভাবিত না হয়ে চাষাবাদে তিনি লেগে থাকতে পারেন। তিনি স্বার্থপরের মতো কেবল নিজের জন্য ফসল ফলান না, অন্যান্য মানুষের কথা ভেবে ফলান। এটি তার জীবিকা বলে তিনি ফসল বিক্রি করেন, কিন্তু লোভী হয়ে, লোভ দ্বারা তাড়িত হয়ে তিনি কিন্তু অন্য অন্য উপার্জনের সহজ কোনো পন্থার আশ্রয় নেন না। ফসল তোলা বা রোপণের কাজে তার যত্ন, তার পরিচর্যা, তার ভালোবাসার ছাপ পাওয়া যায়। কাজেই নিজের কাজের প্রতি যে যে কাজ করছি আমরা, কৃষক কৃষিকাজ করছেন, শ্রমিক শ্রমদান করছেন, কোন শিক্ষক পড়াচ্ছেন, কোন শিক্ষার্থী পড়ছে, কোন খেলোয়াড় খেলছেন, কোন শিল্পী গাইছেন, আঁকছেন, লিখছেন, নিজের কাজের প্রতি এই যে মানসিকতা, এই মানসিকতাটাই কিন্তু ঘুরে ফিরে আমাদেরকে ধার্মিক করে তোলে। যে কারণে কথামৃতে যখন ঠাকুর ধার্মিক হওয়া বা ঈশ্বরমুখী হওয়ার প্রসঙ্গে আলোচনা করেন, সেই প্রসঙ্গ ধরে, সাধনার প্রসঙ্গ ধরে তিনি খানদানি চাষার কথা আমাদেরকে বলছেন। আপনারা যদি একটু মনে করে দেখেন যে খানদানি চাষা হাজা শুভ কিচ্ছু মানে না, অতিবৃষ্টি অনাবৃষ্টি কিছুরই সে পরোয়া করে না, সে কেবল চাষ করে যায়। ওই রকম হওয়াকে ঠাকুর বলছেন সঠিক সাধনা, ওই হচ্ছে ধার্মিক হওয়া। আর পুঁথি পড়া পণ্ডিতরা কেমন?
ঠাকুর তাদেরকে তুলনা করছেন ভাগাড়ের শকুনের সঙ্গে। শকুন যেমন আকাশে অনেক ওপরে ওড়ে, অথচ তার চোখ পড়ে থাকে সেই ভাগাড়ের দিকে, মৃতদেহের দিকে, তেমনি পণ্ডিতেরা অনেক পুঁথি পড়েন, অনেক জ্ঞানী হন, কিন্তু তাদের মানসিকতা অনেক সময় নিম্নগামী হয়। তারা খ্যাতির জন্য পীড়িত হন, তারা পরশ্রী কাতর হন। এ চোখে দেখা অভিজ্ঞতা আমাদের বিভিন্ন ক্ষেত্রে। ফলে বারবার আমাদের সামনে আসছে যে ধর্ম কোনো বিশেষ কর্ম সম্পাদন করা কিন্তু নয়। ধর্ম হলো মূল্যবোধ দ্বারা পরিচালিত একটা মানসিকতা। এই মানসিকতা নিয়ে যে কাজই করা যাক না কেন, সেটা পূজা পাঠ হোক, কোনো আর্ত বা রোগীর সেবা হোক, চাষাবাদ হোক, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যাই হোক, তাই তখন ধর্ম বলে বিবেচিত হবে। ধর্ম কথাটি আজকের দিনে এমন ওই প্রায় বিতর্কিত, মাছ অ্যাবিউজড একটা শব্দ, এবং এমন কিছু অপব্যাখ্যায় সে জর্জরিত যে বেদান্ত মতে ধর্মের স্বরূপ কি, যে স্বরূপের কথা শ্রীরামকৃষ্ণ, মা বা স্বামীজি আমাদেরকে বোঝাতে চেয়েছিলেন, সেটা কিন্তু আমাদের জানা বিশেষভাবে প্রয়োজন। না হলে ধর্মের একটা ভুল ধারণা নিয়ে আমাদের স্বামীজিকে পড়া হবে, এবং স্বামীজি এতবার এত জায়গায় ধর্মের কথা বলছেন, আমরা হয়তো সেই জায়গাগুলোকে ঠিকভাবে ধরতেও পারবো না, মিস করে যাব তার অ্যাকচুয়াল ইন্টারপ্রিটেশন গুলো। কাজেই ধর্ম শেষ অবধি যেহেতু ব্যবহারিক বা প্রায়োগিক একটা বিষয়, তাই ভারতের দীর্ঘ যে আধ্যাত্মিক ইতিহাস এবং ঐতিহ্য ভারতের সাধারণ মানুষকেও কিন্তু সেই বলে, সেই ঐতিহ্য বলীয়ান করেছে বলে স্বামীজি মনে করছেন। এখন ভারতের প্রাণকেন্দ্র ধর্ম, এই কথাটা বলে দিলে ব্যাপারটা যতটা সহজ শোনায়, বিষয়টা ততটা সহজ নয়। স্বামীজি জানতেন ধর্মকে কেন্দ্র ভাবলেও তার মধ্যে যে পরিমাণ বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারি সে বলার নয়। কেবলমাত্র বেদান্ত ধর্ম যদি আমি তুলে নিই, তার মধ্যে আমরা কতগুলো পন্থা দেখি একবার ভেবে দেখতে পারি। শাক্ত পন্থা, শৈব পন্থা, বৈষ্ণব পন্থা, দশনামী সম্প্রদায়, স্মার্ত সম্প্রদায়, এর বাইরে আহ, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, কবিরপন্থী মানুষের দল, আহ, শিখ ধর্ম, আহ, ইসলাম ধর্ম, এদের কথা তো আসছেই ভারতের সূত্রে। তাই কত সম্প্রদায় এবং কত কত দর্শনের পথ বেদান্তের মধ্যেই আমরা দেখি। অদ্বৈত বেদান্ত, দ্বৈত বেদান্ত, বিশিষ্টাদ্বৈত বেদান্ত, দ্বৈতাদ্বৈত বেদান্ত, শুদ্ধ অদ্বৈত বেদান্ত, অচিন্ত ভেদাভেদ বেদান্ত, কত রকম ভাগ সেখানে। তা এই একটি কেন্দ্রেরই যদি এতগুলো নোডাল পয়েন্ট থাকে, তাহলে কেন্দ্র কথাটা কি আদৌ প্রযোজ্য এদের ক্ষেত্রে? এই হচ্ছে বিষয়। এই প্রশ্নটা, দেখুন ব্যাপারটা হচ্ছে প্রশ্নগুলো আমরা তুলছি না, স্বামীজি এক একটা কথা বলছেন। স্বামীজির বক্তৃতাগুলো প্রচন্ড আর্গুমেন্টেটিভ। এটা তো মানে কোনো সাক্ষাৎকার বা সংলাপ নয় যে দুজন কথাবার্তা বলছে, স্বামীজি একতরফাই বলছেন। কিন্তু সেই একতরফা বলার মধ্যেও তার কথার ধরনটা এত আর্গুমেন্টেটিভ, তিনি নিজেই প্রশ্ন তোলেন, নিজেই উত্তর দেন, আবার নিজেই সেই উত্তরের সঙ্গে সঙ্গে সেই উত্তরটাকে কাউন্টার করে আরেকটা প্রশ্ন তোলেন, যাতে অ্যাট দ্য এন্ড অফ ইট আমাদের কোন রকম কোনো দ্বন্দ্বের জায়গা থাকে না। সমস্ত দিক থেকে প্রশ্ন করে একটা জিনিসকে বুঝে নেওয়া, এটা স্বামীজির নিজের বৈশিষ্ট্য ছিল, এবং যত জায়গায় তিনি কথা বলেছেন বা লিখেছেন এটি ধরে রাখার চেষ্টা করেছেন। কাজে এই যখন এই প্রশ্ন উঠছে যে আচ্ছা ওই ভারতের জাতীয় জীবনের মূল সুর ধর্ম, বলে দিলেন না ধর্ম বলতে কি, চারদিকে তো মানে অজস্র ধর্ম ঘুরে বেড়াচ্ছে। এখানে স্বামীজি আরো এক ধাপ এগিয়ে আমাদের এই সমস্যার সমাধান করছেন আর একটা কথা বলে। সেই কথাটা কি? সেই কথাটা হলো, এক মিনিট আমি সেই জায়গাটায় যাই।
ফ্রম আউট অফ দ্য মেনি ভয়েসেস, স্বামীজি বলছেন, ফ্রম আউট অফ দ্য মেনি ভয়েসেস কনসোনেন্ট অ্যান্ড ডিসেন্সিয়েন্ট, from out of the medley of sounds filling the Indian atmosphere, rises up supreme, striking, and full one note. এই এত বিচিত্রতার মধ্যেও একটি সুর খুঁজে পাওয়া যায়, যেটি এই সবগুলোর মধ্যে বেজে বেজে ওঠে কমন, and that is renunciation. Give up. That is the watchword of the Indian religions. কাজেই ধর্ম আমাদের জীবনের, আমাদের দেশের জাতীয় জীবনের মূল সুর তো অবশ্যই, কিন্তু বহিরঙ্গে নানা ধর্মের মাঝে বিচিত্রতা যদি বা লক্ষণীয় হয়, অন্তরে অর্থাৎ অ্যাট দেয়ার কোর সব ধর্মই কিন্তু একটা সূত্র দিয়ে গাঁথা, আর তা হলো সব ধর্ম একজোট হয়ে কোনো না কোনো জায়গায় গিয়ে সমস্বরে ত্যাগের কথা বলে, আত্মত্যাগের কথা বলে, যে আপন স্বার্থে নয়, অন্যের পরের হিতকল্প, যে পরের সেবার মধ্যেই মূল্যবোধ, আধ্যাত্মিকতা এগুলো সর্বাধিক বিকশিত হয় মানুষের মধ্যে। সেটি হয়ে ওঠে শেষ অবধি গিয়ে ধর্মের মূল পরিচায়ক। তাই অন্যান্য পথ ছেড়ে এবার ত্যাগের পথে স্বামীজি ভারতবাসীকে স্বধর্ম অবলম্বন করতে বলছেন। যে যে ধর্মেরই হোক না কেন, মানে তার পথ, তার পন্থা যাই হোক না কেন, প্রত্যেক পন্থাতেই আত্মত্যাগের সুযোগ আছে, এবং আত্মত্যাগের মাধ্যমে সেই এক লক্ষ্যে, সেই এক গন্তব্যে আমরা পৌঁছতে পারি। বাহ্যিক ত্যাগ নয়, কেবল মন থেকে ত্যাগ। এই আবারও কথামৃতের সূত্র ফিরে ফিরে আসে আমাদের আলোচনায়। বন্ধু ভবনাথ তার সম্বন্ধে, বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ ঠাকুরকে বলছেন যে ও মাছ, পান এইসব খাওয়া ত্যাগ করেছে, আধ্যাত্মিক হতে চায়, ধার্মিক হতে চায়। ঠাকুর খুব হাসছেন, হেসে বলছেন যে মাছ পানে কি দোষ আছে, ওসবে কোনো দোষ নেই, ত্যাগ হচ্ছে মন থেকে। সেই ত্যাগের বলে বলিয়ান হয়েই যদি আমরা এগোতে পারি, তাহলে গড়ে উঠবে নতুন ভারতবর্ষ। স্বামীজি এতে বিশ্বাস করতেন। স্বামীজি বলছেন যে ভারতের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো তার ক্রমাগত উচ্চ থেকে উচ্চতর মনের অবস্থায় যেতে পারার ক্ষমতা বা যাওয়ার প্রবণতা। একে বলা যেতে পারে ট্রান্সেন্ডেন্টালিজম। ট্রান্সেন্ডেন্টালিজম একটা বিরাট বড় দর্শনের ধারা, পাশ্চাত্যেও এর প্রভাব সাংঘাতিক, এদিকে তো বটেই। আমরা কেবলমাত্র উল্লেখ করে গেলাম এখানে যে ক্রমাগত একটা অবস্থা থেকে আরো উচ্চতর, তার চেয়ে উচ্চতর মনের অবস্থায় ট্রান্সেন্ড করে যাওয়ার প্রবণতা, যাওয়ার ক্ষমতা, চোখটাকে ওপরের দিকে রাখতে পারার ক্ষমতা, ভারতের মধ্যে যে সেই পোটেনশিয়াল আছে, যে যে উপায় সে প্রাকৃতিক নিয়মে, সমাজে, জীবনে শৃঙ্খলাবদ্ধ, তা থেকে প্রতিনিয়ত ভেঙে বেরিয়ে তারও ওপারে কি আছে ভারতের, সেইটা দেখা বা জানার একটা উদ্যম কোথাও তার ভেতরে নিহিত আছে। টু লুক বিয়ন্ড দ্য অর্ডিনারি, টু লুক বিয়ন্ড দ্য ভিল, যে পর্দাটা আমাদের চোখের সামনে আছে, সেই পর্দার ওই পারে আর কি, আর কি, দ্য কিউরিওসিটি টু নো দ্য ওয়ার্ল্ড বিয়ন্ড, সেটা ভারতের একটা বিশেষ গুণ বলে স্বামীজি বলছেন। যে এই মানসিকতা যে ধর্মভাবকে জাগ্রত করে। কারণ কোন নিম্নতর বস্তুবাদী বা মেটেরিয়ালিস্টিক ভাব থেকে ক্রমাগত উচ্চতর আধ্যাত্মিক ভাবে যাওয়ার যে একটা সমষ্টিগত ইতিহাসের ধারা যদি ভারতে কখনো থেকে থাকে, তবে বর্তমান বা ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রেও সেই ভাবটা অবলম্বন করা সহজ হয় এবং সেই পথটাও সুগম হয়।
অর্থাৎ এটা যেন স্বামীজি ভারতীয়দের উদ্দেশ্যে, ভারতের যুব সমাজের উদ্দেশ্যে, যেহেতু এই কথাগুলো তিনি প্রাথমিকভাবে যুব সমাজের প্রতিনিধিদের বলছেন, তাদের উদ্দেশ্যে বলছেন যে চোখটাকে তো একটা কোথাও ফিক্স করতে হবে। সারাক্ষণ যদি আমাদের চোখ মুভ করতে থাকে, কোনো একটা জায়গায় যদি কনসেন্ট্রেট না করতে পারি, ফোকাস না করতে পারি, শুধু শুধুই এই কথা শোনা। কাজেই কোথায় ফোকাস করব? অন দ্য আপওয়ার্ড পাথ, যেখানে আমরা মনটাকে ক্রমশ এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত করবো। এই উন্নীত হওয়ার চেয়ে বড় উন্নীত হওয়ার চেষ্টা, উন্নীত হওয়ার ইচ্ছার কথা, সেই দিকে স্বামীজি আমাদের দৃষ্টিটা আকর্ষণ করছেন। কিন্তু তা সত্ত্বেও এই কথা তো অনস্বীকার্য যে কেবলমাত্র অতীতের কোন সময়ের গৌরবময় যে আধ্যাত্মিক ইতিহাস, ঊর্ধ্বগামী উচ্চগামী মনের যে ঐতিহ্য, তাতে ভর করে ভারতের বর্তমান সমস্যা তো মিটবে না, সে তো বললে হবে না। আমরা বস্তু জগতে বাস করি, চাই বা না চাই। বস্তু জগতে বাস করে বস্তুগত চাহিদাকে অস্বীকার করে জীবন ধারণের শিক্ষা দীক্ষাকে বর্জন করে থাকা মানুষের পক্ষে সম্ভব নয়, উচিত নয়, স্বামীজি বলছে। এবং জোর করে যদি তা করা হয়, তাতে সততা থাকে না, সেটা ভান হয়ে যায়। স্বামীজি বারবার আমাদেরকে এ বিষয়ে সচেতন করতেন, যা খুশি কর, ভাবের ঘরে চুরি করিস না। ভাবের ঘরে চুরি হচ্ছে যেটা তুই নোস, সেটা হওয়ার ভান করিস না। তাতে যদি তোর মধ্যে একটু অসততা থেকেও যায়, সে না হয় রইল, কিন্তু সৎ হওয়ার ভান করো না। তাই স্বামীজি বলছেন যে শুধু পাশ্চাত্যকে আধ্যাত্মিক সম্পদ দান করবে ভারত, তাই নয়, ভারতকে একই সঙ্গে গ্রহণ করতেও শিখতে হবে। কি অদ্ভুত দেখুন, আমরা মনে করি দান হচ্ছে শ্রেষ্ঠ কাজ। স্বামীজি বলছেন দান তো করবেই, কিন্তু শুধু দান করলে হবে না। তুমি উদার কিনা, তুমি গ্রহিষ্ণু কিনা, সেটা প্রমাণিত হবে যদি তুমি বাইরের থেকে, অন্য সবার থেকে গ্রহণ করতে পারো। ভারতের মধ্যে একটা খুব ফলস সেন্স অফ সুপিরিয়রিটি স্বামীজি খেয়াল করেছিলেন। আমার কিছু লাগবে না, আমি তো আধ্যাত্মিক। স্বামীজি বলতেন এ ভারী মারাত্মক ব্যামো, যে ভারত নিজের দারিদ্র্যকে ত্যাগ বলে প্রচার করে। দরিদ্র খেতে পায় না, বলছে আমি ত্যাগী। স্বামীজি বলছে এর চেয়ে কষ্টের, এর চেয়ে দুঃখের বাস্তব আর হয় না কোনো দেশের জন্য। কাজেই এই ফলস সেন্স অফ সুপিরিয়রিটি ত্যাগ করে ভারতকে দেখতে হবে যে পাশ্চাত্যের সাহায্য নিয়ে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাশ্চাত্যে তখন চলে এসেছে, মেশিন ক্রমশ জায়গা নিচ্ছে আস্তে আস্তে আমাদের সমাজে। স্বামীজি সেগুলোকে ওই সনাতন ধর্ম আঁকড়ে থাকবো বলে এগুলোকে ফেলে দেব, ছুঁড়ে, এমন করছেন না। তিনি শিল্পকে আমাদের ভবিষ্যৎ হিসেবেই দেখছেন। কাজেই পাশ্চাত্যের সাহায্য নিয়ে কিভাবে নিজের দেশবাসীর জেনারেল কন্ডিশন ইমপ্রুভ করা যায়, আহ জাগতিক যে অবস্থায় মানুষেরা আছে ভারতে, তার উন্নতি বা উন্নতি না হোক, অন্ততপক্ষে সুরাহা ঘটলে তবে তো মানুষ জোর পাবে আধ্যাত্মিক হওয়ার, অধ্যাত্ম মনস্ক হওয়ার বা সেই পথে এগোনোর। আবারও স্বামীজি কিন্তু এখানে ফলো করছেন এই ঠাকুরের কথাই। ঠাকুর বলতেন খালি পেটে ধর্ম হয় না। খালি পেটে যে ধর্ম হয় না, একথা স্বামীজি একেবারে বিশ্বমঞ্চে অবতীর্ণ হওয়ার পর পর, আহ খুব যদি ভুল না করি 20শে সেপ্টেম্বর 1893 সাল শিকাগো ধর্ম মহাসভার মঞ্চে স্বামীজি যে বক্তৃতাটি দিয়েছিলেন, সেই বক্তৃতার নাম ছিল রিলিজিয়ন নট দ্য ক্রাইং নিড অফ ইন্ডিয়া। সেইখানে স্বামীজি বলছেন যে অভুক্ত মানুষকে ধর্মের কথা বলা তাকে অপমান করার সামিল। ইট ইজ অ্যান ইনসাল্ট টু আ স্টার্ভিং ম্যান টু টিচ হিম মেটাফিজিক্স, টু টিচ হিম রিলিজিয়ন। ধর্ম ধর্ম করে ভারত গেল, এবং সেখানে সে দেখছে না যে মানুষটিকে সে ধর্মের কথা বলছে, ধর্মের পথে চালিত করার চেষ্টা করছে, তার জাগতিক অবস্থা সেটা নেওয়ার জায়গায় আছে কিনা। এরপর স্বামীজি কথা বহুবার বহু ভাবে বলেছেন। আর এক জায়গায় বলছেন যে আমি
সেই ঈশ্বরে বিশ্বাস করি না যিনি স্বর্গে আমার জন্য অনন্ত সুখ রেখেছেন, অথচ এই পৃথিবীতে তিনি দরিদ্রের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারেন না, বা বিধবার অশ্রু মুছে দিতে পারেন না। তিনি স্বর্গে আমায় সুখ দেবেন এরকম বুজরুকি গল্পে আমি বিশ্বাস করি না। তাই আমাদের এই জাগতিক জীবনে যা কিছু করণীয় স্বামীজি তুলে নিতে বলছেন মানুষের হাতে। তাই প্রয়োজন মেটেরিয়াল নলেজ, যে বস্তুগত জগতের যে জ্ঞান, যে বিদ্যা, স্কিলস তার। আমি পড়ছি স্বামীজির এই অংশটা। বলছেন, উই হ্যাভ পারহ্যাপস টু গেইন আ লিটল ইন মেটেরিয়াল নলেজ, in the power of organization, in the ability to handle powers, organizing powers, in bringing the best results out of the smallest of causes. কয়েকটা কথা উল্লেখ করলেন, দেখুন। পাওয়ার অফ অর্গানাইজেশন, সংঘের কথা স্বামীজির মাথায় ঘুরছে তখন। আর কয়েক মাসের মধ্যেই সংঘ আহ, তৈরি করার প্রস্তাব জানাবেন গুরু ভাইদের কাছে। বা শুধু তো রামকৃষ্ণ সংঘ নয়, সাধারণ মানুষের জন্য আরো যত রকম অর্গানাইজেশনের কথা ভাবা যেতে পারে, সেই সংঘের কথা ভাবছেন। বলছেন, এবিলিটি টু হ্যান্ডেল পাওয়ার্স, ক্ষমতা শুধু পেলে হবে না। এ প্রশ্ন স্বামীজি শুধু নন, আহ, গান্ধীজি, রবীন্দ্রনাথ প্রত্যেকে করেছেন নিজেদের মতো করে, যে স্বাধীন হওয়ার পর কি করবে। ধরে নাও স্বাধীনতা দিয়ে দেওয়া হলো, তারপর ক্ষমতা হ্যান্ডেল করতে পারার আহ, মানসিকতা কি আমাদের আছে, সেটাও শেখার বিষয়। আর কি, ব্রিঙ্গিং দ্য বেস্ট রেজাল্টস আউট অফ দ্য স্মলেস্ট অফ কজেস। দেখুন, এখানে আমার আমার তো পড়তে গিয়ে মনে হয় স্বামীজি এখানে বিশেষভাবে মেশিনের কথা বলছে, যে সামান্য বল প্রয়োগের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়া, ম্যাক্সিমাম প্রোডাকশনের দিকে যাওয়ার কথা একটা ইঙ্গিত দিলেন। ইঙ্গিত, আভাসই বলা যায়, কিন্তু দিলেন যে ভারত এদিকেও তাকাতে পারে, ভারতের এদিকে তাকাতে হবে। এবার স্বামীজি যখন এই কথাগুলো বলতেন, তার প্রিয়তম যে গৃহী শিষ্য আহ, শরৎচন্দ্র চক্রবর্তী, যাকে স্বামীজি বাঙাল বলে ডাকতেন আদর করে, সেই শরৎচন্দ্র চক্রবর্তী জিজ্ঞেস করতেন যে আহ, তিনি ভারতে এসে এরকম মেটিরিয়াল ওয়েলথের নানা প্রয়োজনীয়তা, জাগতিক জীবনে মানুষের প্রতিষ্ঠা লাভ, এসব নিয়ে কথা বলছেন কেন। শরৎচন্দ্র খুব বিব্রত হতেন, তিনি একটু কনফিউজড হয়ে যেতেন যে বিদেশে গিয়ে স্বামীজি যেরকম আহ, ত্যাগের কথা বলেছেন, একেবারে ব্লেজিং রিনাউন্সিয়েশন, ভারতকে এরকম ইনসাইড আউট ত্যাগের মন্ত্রে তিনি দীক্ষিত করছেন না কেন। যতবার শরৎচন্দ্র জিজ্ঞেস করতেন, বিবেকানন্দ ততবার উত্তর দিতেন যে এদেশে কাকে বলবো সেই কথা। স্বামীজি বলতেন যে তোদের ভোঁতা মগজ, তোদের দুর্বল শরীর, পাশ্চাত্য আজ ভোগের শিখরে পৌঁছেছে, ভোগ করেছে, এখন তারা ভোগের অতীতে আরো কিছু চায়, ভোগ করে তাদের স্বাদ প্রায় মিটে গেছে। তাই ভোগের অতীতে আর যা কিছু আছে তাদের সন্ধান আমি ওদেরকে দিতে পারি। বলে শরৎচন্দ্রকে বলছেন প্রায় কালজয়ী একটা স্টেটমেন্ট, তোদের আগে ভোগ হোক, তারপরে ত্যাগ হবে। কাজেই সন্ন্যাসী হলেও দেশের অবস্থা ভেদে এবং অধিকারী ভেদে ত্যাগের আগে ভোগকে প্রায়োরিটাইজ করতে কিন্তু স্বামীজি কোন রকম দ্বিধা করেননি। তাতে তার একবারের জন্য মনে হয়নি তার সন্ন্যাসীর স্টেচার হ্যাম্পার্ড হবে, সন্ন্যাসী স্টেচার থাকবে না। স্বাভাবিকভাবেই অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ের সন্ন্যাসীদের সাথে, সাধকদের সাথে তুলনা করলে স্বামীজির এই অ্যাপ্রোচ খুব ব্যতিক্রমী। কিন্তু লজিক্যালি এটা কিন্তু একটুও ব্যতিক্রমী নয়। যা প্রয়োজন বিবেকানন্দ সেটাই করার কথা বলছেন বা চেষ্টা করছেন, যে ত্যাগ করার জন্য আগে কিছু থাকতে হবে, তবেই ত্যাগ করে আমি নিঃস্ব হতে পারবো। আমার কোনোদিনই কিছু ছিল না, আমি নিঃস্ব,
এটা কিন্তু ত্যাগ নয়, এটা দারিদ্র্য। স্বামীজি বারবার এই তফাৎটা আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে আমার কাছে কিছু সম্পদ রয়েছে, আমি লোভ না করে নিঃস্বার্থভাবে সেটা অন্যকে দিয়ে দিলাম, এই হলো আমার ত্যাগের ঐশ্বর্য। আবার ত্যাগের ঐশ্বর্য বললাম সব হলো, ত্যাগ তো আর জনে জনে সবাই করছে এমন নয়, তখনও নয় এখনো নয়। কাজে প্রবল ভোগবাদী যেসব মানুষ, তাদের জন্য কিন্তু ত্যাগের পথে যাওয়ার সিঁড়ি তৈরি করে দিচ্ছেন স্বামীজি। কি বলছেন? প্রথমেই বলছেন যে উই নো দ্যাট দিস ইজ দ্য আইডিয়া to give up after seeing and experiencing the vanity of things. সমস্ত কিছু ভোগ করা এবং ভোগ করে বোঝা এই সমস্ত কত অসার, এবং তারপর সেটাকে ত্যাগ করা। তারপর বলছেন বাট দ্যাট আইডিয়াল ক্যান অনলি বি রিয়েলাইজড আফটার আ সার্টেন অ্যামাউন্ট অফ এক্সপিরিয়েন্স। এই আদর্শে পৌঁছানো তখনই সম্ভব যখন আমি কিছুটা ভোগ করেছি, কিছুটা এক্সপিরিয়েন্সড হয়েছি। বলে বলছেন যে পারহ্যাপস some sort of materialism toned down to our requirements would be a blessing to many of our brothers who are not yet ripe for the highest truth. Highest truth ki? Tag. Undoubtedly, unquestionably, tag, renunciation. But everyone is not ready for that. সবাই তো পারছে না একভাবে সেই ত্যাগের মন্ত্রে নিজেকে দীক্ষিত করতে। কত পিছুটান, কত কামনা বাসনা, কত লঙ্গিং। তাই স্বামীজি বলছেন যে তাদেরও পথ আছে। স্বামীজির ওই বিশ্বজনীন ধর্মের এটাই বৈশিষ্ট্য যে কারুর সেখানে না নেই, কারুর জন্য সেখানে না নেই, সবাই সেখানে আছে, কোনো না কোনো সিঁড়ি তাদের জন্য ধার্য। বলছেন যে পারহ্যাপস সাম সর্ট অফ মেটেরিয়ালিজম toned down to our requirement. মেটেরিয়ালিজম প্রয়োজন আমাদের মতো করে, দরিদ্র দেশ সেই দরিদ্র দেশের মতো করে ভোগ যতটুকু করা সম্ভব হয় সেটুকু ভোগ না হয় করলই, সেটা বরং আশীর্বাদ হয়ে দেখা দেবে টু মেনি অফ আওয়ার ব্রাদার্স হু আর নট ইয়েট রাইট। তারা ভোগ করবে, তাদের ভোগের স্বাদ আকাঙ্ক্ষা মিটবে, তবে ত্যাগের বাসনা তাদের মনে আসবে। ভোগ না করিয়ে ত্যাগ করানো মানে আমাদের ছোটবেলায় স্কুলে অঙ্কের ভাষায় বলা হতো স্টেপ জাম্প করা, যেটা আমরা প্রায়শই করতাম এবং তার জন্য নম্বর কাটা যেত। এই আধ্যাত্মিক জীবনে ভোগ না করে ত্যাগ হচ্ছে নম্বর কাটা যাওয়ার মতো। কাজেই স্বামীজির একদিকে যদি গ্রস মেটেরিয়ালিজম থাকে এবং অন্যদিকে যদি হাইয়েস্ট আইডিয়াল রিনাউন্সিয়েশন থাকে, ভারতের জন্য তিনি পথটা বাঁচছেন একদম মাঝের পথ, টোনড ডাউন মেটেরিয়ালিজম। এই টোনড ডাউন মেটেরিয়ালিজম কি? দরিদ্রদের জন্য কিরকম টোনড ডাউন মেটেরিয়ালিজম হতে পারে ভাবতে গেলেই আমার যেটা মনে পড়ে, আহ, রবীন্দ্রনাথ ঠাকুরের পূজার সাজ কবিতাটা নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে থাকবে। সেই আহ, মধু আর বিধু দুই ভাইয়ের গল্প, যে তাদের বাবা তাদের জন্য ছিটের কাপড় কিনে এনেছে, সেটাতে বিধু খুব খুশি। আহ, বিধু তার মাকে বলছে এই জামা পরা সামারে, আর মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। মধুর একদম এই ছিটের জামা পছন্দ নয়, সে খুব রেগে গেছে যে এ আবার কি, পুজোয় আমার বন্ধুরা এ বাড়ির এ সে বাড়ির সে এত দামি দামি জামা পরবে, আর আমি কি না এই যে, গরিবের ঘরের ছিটের কাপড় পরে থাকবো। তারপর কি হচ্ছে, সেই রায়বাবুদের বাড়িতে গিয়ে সে মলিন মুখে রায়বাবুর দিকে তাকিয়ে আছে। রায়বাবু বলছে কি ব্যাপার? তখন সে ঘটনাটা খোলসা করে বলছে, রায়বাবু বলছে আচ্ছা এই আর এমন কি কথা, বলে তার ছেলে গুপিকে ডেকে তিনি বলছেন যে গুপি তোর জামা মধুকে দিয়ে দে। গুপি দিয়ে দিচ্ছে। গুপির তো ভরা তার পরিবার, তার সম্পদ, তার অত জামার থেকে একটা গেলে তারও কিছু না, রায়বাবুরও কিছু না। এবার গুপির থেকে সেই জামা পেয়ে মধু খুব একেবারে চওড়া হাসি মুখে ফিরে আসছে এবং ফিরে এসে সবাইকে জামা দেখাচ্ছে। সেই দেখে আহ মধু বিধুর মা তিনি কাঁদছেন আর বলছেন যে এই দিনও দেখতে হলো যে আমরা দরিদ্র,
কিন্তু তবু লোভ করে কারুর কাছে হাত পাতিনি, যেটা আমাদের প্রাপ্য নয় সেটার জন্য কখনো আমরা হাত পেতে চাইনি, ভিক্ষে করিনি। আর তুই আমাদের ছেলে হয়ে সেটাই করলি। সেই একদম শেষে গিয়ে বলছে যে আহ, আয় বিধু আয় বুকে, চুমো খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো, আহ, দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো। এই যে দেখুন দরিদ্র কথাটা কিভাবে ব্যবহৃত হলো, দরিদ্র ছেলের দেহে এবং দরিদ্র বাপের স্নেহে আমরা যেটুকু পাই সেটুকুই আমাদের টোনড ডাউন মেটেরিয়ালিজম, আর কিছু না চাওয়া, লোভ না করা। কাজেই ভোগ এবং ত্যাগ এই দুয়ের চর্চার মধ্যে দিয়ে নতুন ভারতবাসী গড়ে উঠবে, যার শিকড় থাকবে এদেশের জাতীয় আদর্শে, কিন্তু তার দৃষ্টিভঙ্গি হবে বিশ্বজনীন, সার্বজনীন। একটা গাছের কথা আমরা চিন্তা করতে পারি যে তার শিকড় মাটির অনেক গভীরে গেছে, আর ওপরেও তার শাখা প্রশাখা বিরাট ভাবে বিস্তৃত হয়েছে। অন্য দেশের সঙ্গে ভারত যেন কোনো রকম লেনদেনে ভীত না হয়, সন্ত্রস্ত না হয়, জাত গেল বলে সে যেন ঝামেলা না করে। কাজে সব মানুষ তো শুরু থেকে এই আদর্শে প্রথিত নন। স্বামীজি জানতেন এই কাজ করতে গেলে স্বামীজি কি কি রকম বাধা পেতে পারেন সেটাও তিনি একরকম আন্দাজ করতে পেরেছিলেন। বলেছিলেন দু ধরনের মানুষের কাছ থেকে বাধা আসবে। ভারতে উপস্থিত দু প্রকার মানুষের কথা স্বামীজি বলছেন। একদলকে তিনি বলছেন প্রচন্ড গোঁড়া, একেবারে অর্থোডক্স ভারতীয়, যে নিজের শিকড় বাদে আর কাউকে স্বীকার করে না, নিজের খারাপটাকেও সে ভালো বলে প্রচার করে মনে করে। আর অন্যদিকে হচ্ছে যে বস্তুবাদী পাশ্চাত্য সভ্যতার যে প্রতিনিধি, যে প্রচন্ড ইউরোপিয়ানাইজড, ইউরোপিয়ান সিস্টেমের একেবারে মোহে যে অন্ধ হয়ে গেছে সে। স্বামীজি বলছেন যে আমার ভোট কিন্তু এই গোঁড়া অর্থোডক্স ভারতীয়র দিকে থাকবে। কেন? আমাদের একটু অবাক লাগতে পারে, স্বামীজি তো গোঁড়া অর্থোডক্স ভারতীয়দের প্রচন্ড তিরস্কার করছেন জায়গায় জায়গায়, এখানে হঠাৎ কেন তিনি তার ভোট এদেরকে দিচ্ছেন? স্বামীজি বলছেন যে সে গোঁড়া হতে পারে, সে অজ্ঞতাবশে খারাপ ভালোর তফাৎ না করে থাকতে পারে, কিন্তু ভালো হোক খারাপ হোক নিজের দেশে তার শিকড়টা অন্তত আছে। আমার কাজ হবে তার গায়ে জড়িয়ে থাকা যে আগাছাগুলো, সেই আগাছাগুলোকে উপড়ে ফেলে ভালোটুকু রেখে দেওয়া তার জন্য। এইটা আমার কাজ, এটা আমার চ্যালেঞ্জ, স্বামীজি স্বীকার করছেন। কিন্তু অন্যদিকে যে ঘোর বস্তুবাদী সভ্যতার মোহে অন্ধ, যে পাশ্চাত্য বলতে, ইউরোপ বলতে বা আজকের দিনে আমেরিকা বলতে যে অজ্ঞান, সে কেমন? সে যেন কচুরিপানার মতো, যে তার শিকড়ই নেই, শির দাঁড়াই নেই। জলের স্রোত যেদিকে সে সেদিকে ভেসে চলেছে। দেশকেও সে এক হাতে দূরে ঠেলেছে, এদিকে বিদেশি সভ্যতাকে আত্মস্থ করাও তার পক্ষে সম্ভব নয়, কারণ তার পরিস্থিতি অবস্থা সম্পূর্ণ আলাদা। ফলে কিছুটা অসংবদ্ধ, অপরিপক্ক, বেসিক্যালি আনডাইজেস্টেড আইডিয়া নিয়ে সে নাকি আধুনিক হওয়ার স্বপ্ন দেখে। এদেরকে কোনো আদর্শ অনুসারে গড়ে তোলা খুব কঠিন। একজনের সমস্যা তার গায়ে অনেক আগাছা জড়িয়ে গেছে, আর একজনের সমস্যা তার শির দ্বারাই তৈরি হয়নি। এবং বিবেকানন্দ এই ভয়টা খুব পেতেন যে বস্তুবাদের প্রতি, পাশ্চাত্য থেকে আসা যা কিছুর প্রতি আমাদের অনেকের এমন অন্ধ মোহ যে শেষে দেশটা ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। চিঠিতে একাধিকবার বিবেকানন্দ আশঙ্কা প্রকাশ করছেন যে পাশ্চাত্যের এই বস্তুবাদী ঢেউ আমাদের ইতর নষ্ট ততভ্রষ্ট করে না রেখে দেয়। অর্থাৎ এখানেও আমাদের ঠাঁই হলো না, ওখানেও হলো না, ওই ঘরেও নহে পারেও নহে, ওই রকম। স্বামীজির সেই আশঙ্কা অমূলক ছিল কিনা তার প্রমাণ আজ আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই। তাই দুই গোঁড়ামির মাঝে একটি পথ খুঁজে স্বামীজি বার করছেন। সেই পথটা কি? স্বামীজি বলছেন স্ট্যান্ড অন ইয়োর ফিট।
and assimilate what you can. Learn from every nation. Take what is of use to you. But remember that everything else must be subordinated to our own national ideals. ঠাকুর যেরকম সংসারীদের উদ্দেশ্যে বলতেন যে এক হাতে ঈশ্বরকে ধরো, অন্য হাতে সংসারের কর্ম করো, স্বামীজিও সেই কথাই একটা ভিন্নতর প্রেক্ষিতে বলছেন এখানে, যে এই আহ, দেশের জাতীয় জীবনের শিকড় হচ্ছে আধ্যাত্মিকতা। একটা হাতে তাকে ধরে থাকতেই হবে, এর কোনো অল্টারনেটিভ নেই। বলছেন you have to get a hold on spirituality and keep to it. Then stretch the other hand out and gain all you can from other races. আরেকটা হাতে তুমি প্রসারিত করো, মেলে দাও, এবং যেখান থেকে যা তোমার মনে হচ্ছে তোমার দেশের, তোমার উন্নতিকল্পে কাজে লাগবে, সেগুলোকে নাও। অন্য হাত প্রসারিত থাকুক বিশ্বের দিকে, যা যা প্রয়োজন সব নেওয়া হোক, ভোগ বাসনা যদি থাকে তাও হোক, কিন্তু শেষ অবধি সব সমর্পিত হোক এই ভারতীয় আধ্যাত্মিকতার ত্যাগ ও বৈরাগ্যের যে আদর্শ তার পায়ে। But everything must be subordinated to that one ideal of life. অর্থাৎ অন্য কিছু যেন এই ত্যাগের বৈরাগ্যের আদর্শকে ছাপিয়ে না যায়। আবার ঠাকুরের কথায় আসি, ঠাকুর বলছেন যে সন্ন্যাসী সংসারে থাকতে পারে, তাতে বাধা নেই, কিন্তু সন্ন্যাসীর মধ্যে সংসার যেন না থাকে। অর্থাৎ ভোগের মাঝে ত্যাগ নিজের স্বাতন্ত্র্য বজায় রেখে থাকতে পারে, কিন্তু ত্যাগীর মধ্যে যদি ভোগ ঢুকে যায় তবে সর্বনাশ। বাইরে বাইরে ত্যাগীর মুখোশ আর ভিতরে ভিতরে স্বার্থ সিদ্ধির লক্ষ্য যদি থাকে, দ্যাট ইজ আ পয়েন্ট অফ নো রিটার্ন। কাজেই নিজের শিকড়ের প্রতি যত্নবান হওয়া হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্স, এবং একই সঙ্গে ডালপালা বিস্তারেও উদ্যোগী হওয়া। এই দুটি কাজ যদি ঠিকভাবে হয় এই দেশে, স্বামীজি বলছে আ ওয়ান্ডারফুল গ্লোরিয়াস ফিউচার ইন্ডিয়া উইল কাম। এবং স্বামীজি সবসময় বলতেন যে আমি চাই আমি যা হতে পেরেছি আমার সন্তানেরা তার চেয়ে হাজার হাজার গুণ বড় হোক। ভারতের ক্ষেত্রে স্বামীজি বলছেন out of that a wonderful glorious future India will come. I am sure it is coming, a greater India than ever was. ভারত যা কিছু এতদিন হতে পেরেছে তার চেয়েও মহান ভারত, সেই নিদ্রিত ভারত জেগে উঠছে। বক্তৃতার একেবারে শেষে এসে বিবেকানন্দ যে কথাগুলো বলছেন তাদের আমরা আজকের দিনে বলে থাকি যুব সমাজের প্রতি বিবেকানন্দের ক্লেরিয়ন কল। তিনি যেন ডাক দিচ্ছেন। কথাগুলো কি? লেট আস অল ওয়ার্ক হার্ড, দিস ইজ নো টাইম ফর স্লিপ, on our work depends the coming of the India of the future. She is there ready waiting, she is only sleeping. Arise and awake and see her seated here on her eternal throne, rejuvenated, more glorious than she ever was, this motherland of ours. এই বিবেকানন্দ অফিসিয়ালি আহ্বান জানালেন ভারতকে, ভারতবাসীকে জেগে ওঠার জন্য, নিজের জড়ত্বের বিরুদ্ধে, আলস্যের বিরুদ্ধে, কর্মবিমুখতার বিরুদ্ধে। এই যেন ভারতের যুদ্ধ শুরু হলো। এবং বিবেকানন্দের এই কথাগুলো সেই পরিপ্রেক্ষিতে একদম শঙ্খ নিনাদের মতো, রণদুন্দুভির মতো কথাগুলো। কাজেই লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া দুটো বক্তৃতা আপাতত আমরা বেছে নিলাম, এবং এই কলম্বোর বক্তৃতা এবং রামনাদের বক্তৃতা, এর থেকে আমরা যা যা মোটামুটি স্মরণে রাখা প্রয়োজন বলে আমাদের মনে হয় সেটা আমরা
সংক্ষেপে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আহ, ভগিনী নিবেদিতা স্বামীজিকে ঘনীভূত ভারতবর্ষ বলতেন। ভারতকে স্বামীজি কি চোখে দেখতেন, কিভাবে গড়তে চাইতেন, আহ, আজকের ভারতে তার ভূমিকাই বা কি, এই সব কিছু জানার জন্য কলম্বোর বক্তৃতাটি এবং আজকে যেটা নিয়ে কথা বললাম রামনাথের বক্তৃতাটি খুব খুব গুরুত্বপূর্ণ। এই দুটো বক্তৃতাতেই কিন্তু স্বামীজি ভারতকে জানতে বলছে, ভারতকে জানার কথা বলছে। স্বামীজি বলতে চেয়েছিলেন ভারতকে ভালোবাসার কথা, তাই না? আমরা স্বামীজির যত ভারত সম্বন্ধে কথা পড়ি ভারতকে ভালোবাসার কথা, সে মানে অভূতপূর্ব সেই ভালোবাসা। আর ভালোবেসে ভারতের জন্য বলি প্রদত্ত হওয়ার কথা। একটা সময় ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের অগ্নিযুগ যাকে আমরা বলি, এখানে বিপ্লবীদের হাতে স্বামীজির বই দেখলে ব্রিটিশ পুলিশ তাদেরকে বেশি সন্দেহ করত যে এদের এদের থেকে সাবধান হওয়া প্রয়োজন। সেই ভারতের জন্য বলি প্রদত্ত হওয়ার কথা, ভালোবাসার কথা স্বামীজি বলছেন, কিন্তু সেগুলো পরে বলছেন। আপাতত কি বললেন? জানার কথা। এটাও কিন্তু করলেন একটুখানি ভেবে দেখলে, ঠাকুরের কথা মেনে করলেন। কারণ ভক্তদের ঠাকুর বলতেন যে আচ্ছা যাকে ভালোবাসবো তাকে তো জানতে হবে, না জেনে তাকে ভালোবাসবো কি করে, না জানলে ভালোবাসা সম্ভব? তাই এই কয়েকটি আলোচনার সেশন জুড়ে আমরা ভারতকে জানার কথা নিয়ে কথা বললাম, আলোচনা করলাম যে ভারতকে কেন ভালোবাসবো। এরপরে আমরা যত এগোবো স্বামীজির আলোচনায় কেবল ভালোবাসার কথাই আসবে এবং ভালোবেসে আমরা কি করতে পারি সে কথা আসবে। ভারতবর্ষের সাথে স্বামীজির সম্পর্কের কোনো শেষ নেই, আদি নেই, অন্ত নেই। কাজেই আমাদের এই আলোচনাও চলতে থাকবে। আর আজকের এই নিদ্রিত ভারত জাগে যে সেশনটা আমরা একসাথে রইলাম, এর মধ্যে দিয়ে স্বামীজি ভারতকে যেভাবে আমাদের চোখের সামনে তুলে ধরতে চেয়েছিলেন, যে ভারতের জন্য আমরা বলি প্রদত্ত হব, সেই ভারতের কথা আমরা কিছুটা জানার বোঝার চেষ্টা করলাম। নমস্কার।